হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত বাংলা ব্যাখ্যা এবং তার সঙ্গে থাকছে গত 16ই জুলাই এই মামলার সম্পূর্ণ জাজমেন্ট বা অর্ডার কপির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা এই ভিডিওতে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় DY চন্দ্রচূড় কী মন্তব্য করেছেন গত 16ই জুলাই এবং কী অর্ডার দিয়েছেন তিনি এই চাকরি বাতিল মামলায়, আর চাকরি কি পুনর্বহাল থাকছে আবার এবং অযোগ্যদের কি হবে। গত 16ই জুলাই এই মামলাটির নিষ্পত্তি হওয়ার কথা ছিল, কিন্তু কেনই বা এই মামলাটি আবার পিছিয়ে দেওয়া হলো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন তাহলে বিস্তারিত আমরা এই আপডেটটি সম্পর্কে আমরা পুরোপুরিভাবে জেনে নিই। গত 16ই জুলাই সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের তত্ত্বাবধানে 12 নম্বর সিরিয়ালে স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিল মামলাটি ওঠে। প্রথমে মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে এই মামলার আগে ইনকাম ট্যাক্স রিলেটেড একটা বড় মামলা আছে, সেই মামলাটি নিষ্পত্তি হয়ে গেলে তিনি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি রয়েছে সেই মামলাটির শুনানি করাবেন। তো শুনানির একদম শুরুতে যে বিষয়টি প্রথমত উঠে আসে যে পিটিশনারের পক্ষ থেকে কথা বলছিলেন অভিষেক মুনসুন্ডি স্যার, তিনি যে বিষয়টি উপস্থাপন করেন এবং তিনি জানান ইতিমধ্যেই রেসপন্ডেন্ট পিটিশনার যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে, যারা যারা পার্টি রয়েছে, কেউই কারোর পক্ষে বা কেউই কাউকে কোনো অ্যাফিডেভিট ফাইল সাবমিট এখনও পর্যন্ত করেনি। তো তিনি মাননীয় চিফ জাস্টিসের কাছে প্রার্থনা জানান যে যেরকম আজকেই অর্থাৎ গত 16ই জুলাই যেরকম এই মামলাটির শুনানি কোনোরকম না দেওয়া হয় বা শুনানি কোনোরকম না করা হয়, কেননা কে কার কি বক্তব্য রয়েছে, কে কি তথ্য তুলে ধরবে এবং সেই সমস্ত সব কিছু তথ্য কিন্তু রয়েছে সেই সমস্ত অ্যাফিডেভিট ফাইলে, যেটা কেউই এখনও পর্যন্ত সাবমিট করেনি, মানে কোনো পক্ষ থেকে না রেসপন্ডেন্ট না পিটিশনারদের পক্ষ থেকে কোনোরকমভাবে এইসব ফাইলগুলো কিন্তু সাবমিট করা হয়নি। তো এই অ্যাফিডেভিট ফাইলগুলি যদি এক্সচেঞ্জ না করা হয় তাহলে আমরা বুঝবো কি করে যে কে কোন পয়েন্টে কথা বলবেন। এই বলে তিনি চিফ জাস্টিসের কাছে অনুগ্রহ সহকারে কিন্তু প্রার্থনা জানান যে মাই লর্ড, যাতে করে আজকে কোনোরকম এই প্রায় 26,000 চাকরি বাতিল মামলার বিস্তারিত শুনানি না দেওয়া হয়। নর্মাল প্রসিডিওরের মধ্যে যতটুকু বা যাটুকু পড়ে সেইটুকুরই আপনি শুনানি করিয়ে দেন এবং প্রসিডিওর মেনটেনেন্স করে এই মামলার নেক্সট টেন্টেটিভ ডেট ঘোষণা করে দেন। এর প্রার্থনা কিন্তু জানান মুনসুন্ডি স্যার, যে পিটিশনারদের তরফ থেকে জেনেছিলেন। এই কথা শুনে মাননীয় বিচারপতি তিনি কিন্তু অনেকটা অবাক হয়ে যান এবং তিনি বলেন যে এখনো পর্যন্ত এত সময় দীর্ঘায়িত হওয়ার পরও আপনারা কেউই কারোর পক্ষে কাউন্টার ফাইল করেননি, কেউ কাউকে তার অ্যাফিডেভিট ফাইল জমা করেননি। তখন বিচারপতি বলেন যে এই মামলার রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন। তো মূলত রেসপন্ডেন্টদের তরফ থেকে ফেরদৌস শামীম আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওই দিনই মানে গত 16ই জুলাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ভিজিতে ছিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে একজন আইনজীবী ছিলেন, তিনি বলেন যে সবার প্রথমে এই অ্যাফিডেভিট ফাইলগুলো স্কুল সার্ভিস কমিশনের আগে জমা দেওয়ার কথা ছিল, তো তারা এখনও পর্যন্ত কোনো কাউন্টার অ্যাফিডেভিট ফাইল সাবমিট করেনি। তাহলে কাউন্টার অ্যাফিডেভিট কিভাবে হবে, তারা কেন এতদিন সেই কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করেননি। তো বিচারপতি তখন সবাইকে প্রশ্ন করেন যে আপনারা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করেছেন না করেননি, এই বিষয়টা পরিষ্কারভাবে জানান। তো সমস্ত পার্টির তরফ থেকে জানানো হয় যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারকে যে তারা কেউই কাউন্টার অ্যাফিডেভিট ফাইল সাবমিট করেননি। তো বিচারপতি জানান যে ঠিক আছে, আমরা প্রত্যেকে আরেকবার সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, এই সময়ের ব্যবধানে এর মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে নিজে নিজে যে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল রয়েছে সেই কাউন্টার অ্যাফিডেভিট ফাইল সাবমিট বা জমা করবেন। এবং সেই সঙ্গে বিচারপতি তিনি কিন্তু তিনি একটা নির্দিষ্ট সময় দিয়ে দেন আর বলেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কাউন্টার অ্যাফিডেভিট ফাইল আদান প্রদান করে নিতে হবে একে অপরের মধ্যে বা প্রত্যেক পার্টির মধ্যে। আজ অর্থাৎ গত 16ই জুলাই গ্রুপ সি এবং গ্রুপ ডির হয়ে কথা বলছিলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন
তারা তো রেসপন্ডেন্ট নয়। তো চিফ জাস্টিস তখন তিনি বলেন যে এই স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে প্রাইভেট যে ব্যক্তিবর্গ রয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রাইভেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কাউন্টার অ্যাফিডেভিট ফাইল জমা করতে হবে। গত 16 জুলাই সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ এই বিভিন্ন আইনজীবীরা তারা তাদের মন্তব্য বা বক্তব্য তুলে ধরেছিলেন। তো বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন দিক থেকে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তুলে ধরার কারণে সেই সব মন্তব্য বা বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরার কারণে মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার একটা পয়েন্ট উপস্থাপন করেন যে বিভিন্ন আইনজীবী বিভিন্নভাবে যদি তারা তাদের বক্তব্য তুলে ধরেন তাহলে আমাকে আলাদা আলাদাভাবে শুনতে হবে এবং এই আলাদা আলাদাভাবে শুনানিও দিতে হবে এবং এই আলাদা আলাদাভাবে শুনতে হলে কিন্তু অনেকটা সময়ের অপচয় ঘটবে, আর তেমনটা কিন্তু কিছুই হবে না এবং এই মামলাটি আরও দীর্ঘায়িত হয়ে যাবে। তখন তিনি আরও জানান যে এখানে কি কোনোরকমভাবে কোনো কিছু ক্যাটাগরি করা সম্ভব বা গ্রুপিং করা সম্ভব। তখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে থাকা আইনজীবী আস্থা শর্মা তিনি জানান যে একদিকে এই মামলার পিটিশনাররা থাকবে, অর্থাৎ রাজ্য সরকার থাকবে, স্কুল সার্ভিস কমিশন থাকবে, এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা সম্ভব। আবার অন্যদিকে যারা রেসপন্ডেন্ট রয়েছেন, অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টের পিটিশনার ছিলেন, অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের পক্ষ থেকে একটা গ্রুপ গঠন করা যেতে পারে এবং অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে একটা গ্রুপ করা যেতে পারে এবং চাকরিহারাদের পক্ষ থেকে একটা গ্রুপ করা যেতে পারে। এই সব মিলিয়ে সর্বমোট 5টি গ্রুপ করে শুনানি করানো যেতে পারে। তখন মাননীয় চিফ জাস্টিসের DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু প্রশ্ন তুলে ধরেন বা প্রশ্ন করেন যে তাহলে কোন গ্রুপের হয়ে কারা কারা লড়ছেন বা কারা কারা সমর্থন করছেন বা কারা কারা কথা বলছেন। তাহলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে কথা বলছেন, ওয়েস্ট বেঙ্গলের হয়ে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের হয়ে কে কথা বলবেন, পিটিশনারদের হয়ে কে কথা বলবেন, রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের হয়ে বা কে কথা বলবেন, আর চাকরিহারা যারা হয়েছেন তাদের হয়ে বা কে কথা বলবেন, সিবিআইয়ের পক্ষ থেকে কে কথা বলবেন, এই সমস্ত তিনি জানতে চান। এর মধ্যে একজন আইনজীবী তিনি বলেন যে আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ছি না, আমরা নট ফর ভেরিফিকেশন একটি আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছি। তো মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু বলেন যে এই প্যানেলটি বাতিল হোক, সেটাই তো আপনারা চান। তখন ওই আইনজীবী বলেন যে না না, আমরা সেটা চাই না, আমরা চাই প্যানেল বেঁচে থাকুক, কিন্তু আমরা এই মামলার পিটিশনারদের জন্য কোনো রকম একটা চাকরির ব্যবস্থা যাতে করে করা যায় বা যাতে তারা কোনোরূপভাবে ওই চাকরি থেকে বঞ্চিত না হয় বা তারা যেন ইন্টারভিউয়ের জন্য কল পায়, এইটুকু বলার ব্যবস্থা করে দিতে হবে বা ওইটুকু আপনাকে নির্দেশ দিতে হবে। চিফ জাস্টিসের এই 5টি ক্যাটাগরি বা গ্রুপের কথা শুনে মীনাক্ষী আরোরা ম্যাম বলেন যে এই 5টি ক্যাটাগরির মধ্যে ছোট ছোট করে বা অনেকগুলি কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে, যেমন যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি ভাগ রয়েছে বা ভাগ হয়ে যাচ্ছে। যেমন যারা চাকরি হারিয়েছেন তাদের বিরুদ্ধে কিছু না কিছু অ্যালিগেশন বা অভিযোগ রয়েছে, অথচ এরকম অনেক ব্যক্তিবর্গ রয়েছেন বা ব্যক্তিগণ রয়েছেন তারাও চাকরি হারিয়েছেন এই মামলায়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রূপ বা কোনো রকম অভিযোগ নেই। কেউ অযোগ্য প্রার্থী, আবার কেউ যোগ্য প্রার্থী, এই ধরনের বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে এর মধ্যে। তো এইসব কথাবার্তা শুনে কিন্তু তখন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার জানান বা বলেন যে ঠিক আছে, আমরা বুঝতে পারছি প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, তো আজকে আমরা একটা প্রসিডিওরের শুনানি করাতে চাইছি, একটা ব্রডলি বা গ্রুপিং করিয়ে কিন্তু শুনানি করাতে চাইছি। তো অনেক দিন যখন এই শুনানিগুলো করানো হবে তখন এর ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে, মানে যখন আরেকদিন এই শুনানিটা করা হবে তখন কিন্তু একটা বিশেষভাবে এর মধ্যে গুরুত্ব দেওয়া হবে এবং এর ওপরে প্রত্যেকটা যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ওপর কিন্তু আলাদা আলাদাভাবে গুরুত্ব আরোপ করা হবে এবং বিশ্লেষণ করা হবে এবং এর প্রত্যেকটা ক্যাটাগরিকে ভালোভাবে ডিসকাশন বা আলোচনা সাপেক্ষ আমরা কিন্তু শুনানি করাবো। তো ইতিমধ্যে যে 500টির বেশি ফাইল জমা পড়েছে, যা একই দিনে এই সবগুলো ফাইল শোনা সম্ভব নয়, তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। তো পরবর্তী দিনে যখন আমরা বিস্তারিত শুনানি করাবো তখন প্রত্যেকটা সাব ক্যাটাগরিকে ধরে ধরে শুনানি করাবো। তো এর মধ্যে একজন আইনজীবী তিনি অধ্যাপন করেন যে এর মধ্যে সর্বমোট 2টি গ্রুপ করা যেতে পারে বা 2টি গ্রুপ করা হোক। একটি 65V যাদের প্রয়োজন রয়েছে তাদের একটা গ্রুপ করা হোক এবং যাদের 65V প্রয়োজন নেই তাদের একটা গ্রুপ করা হোক। তখন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার বলেন বা তিনি জানান যে এটা কোনো ক্যাটাগরির মধ্যে পড়তে পারে না, এভাবে শুনানি করানো সম্ভবপর নয় বা সম্ভব নয়, এটাকে কোনো ক্যাটাগরি বলা যেতে পারে না, এটাকে একটা আর্গুমেন্ট বলা যেতে পারে। যখন তারা শুনানি করাবেন বা যেই দিন শুনানি করাবেন তখন এই বিষয়টাকে ভালোভাবে বিবেচনা করবেন। এরপর মাননীয় চিফ জাস্টিস
তিনি কিন্তু অর্ডার লেখার প্রক্রিয়া শুরু করেন। এই অর্ডার কপি বা জাজমেন্ট কপিটি আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো কী কী অর্ডার দিয়েছেন বা কী কী নির্দেশ দিয়েছেন রেসপন্ডেন্ট এবং পিটিশনারদেরকে এবং কতটুকু কী সময় দিয়েছেন সেটাও আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো অর্ডার কপি সহিত বা জাজমেন্টের যে কপি সেই জাজমেন্টের কপির সহিত। প্রথমেই যে অর্ডারটা দেওয়া রয়েছে লেখা রয়েছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, মানে শুনানির পর মহামান্য আদালত যে নির্দেশনামাগুলো দিয়েছে সেগুলা বা যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো এখানে বলছে। প্রথম কি, যে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রেন্টেড, মানে লিভ পিটিশনের জন্য গ্রান্ট করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে, বিশেষ একটা ফাইলের জন্য মঞ্জুর করা হয়েছে। নোটিস শ্যাল ইস্যু ইন অল কেসেস ওয়্যার নোটিস ইজ নট ইস্যুড দাস ফার, তাহলে কি বলছে যে এখনো পর্যন্ত নোটিশ জারি করা হয়নি, এখনও মানে এমন সমস্ত ক্ষেত্রে নোটিশ জারি করা হবে, যে সমস্ত ক্ষেত্রগুলোতে নোটিশ এখনো পর্যন্ত জারি করা হয়নি সেই সমস্ত ক্ষেত্রগুলোতে এখনো মানে নোটিশ জারি করতে হবে। নেক্সট কি বলছে, নো কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফিল্ড টিল ডেট in event that any of the respondents seek to file their counters, they shall do so on or before 30th July 2024. If no counter is filed by then, the right to file a counter affidavit shall stand closed and the proceedings shall be conducted on basis of the record as it stands. তাহলে আজ পর্যন্ত যেসব কাউন্টার অ্যাফিডেভিটগুলো দাখিল করা হয়নি, যদি কোনোরকমভাবে রেসপন্ডেন্টদের দ্বারা যদি ওই ফাইলগুলো যদি কেউ করতে চায় তাহলে করতে পারে, আর তাহলে তাদেরকে কিন্তু এই 30 জুলাইয়ের মানে 30 জুলাই 2024 আগেই কিন্তু এই কাউন্টার অ্যাফিডেভিট ফাইলগুলো সাবমিট করতে হবে। যদি এই কাউন্টার অ্যাফিডেভিট ফাইলগুলো জমা না হয় তাহলে কিন্তু ওটা কি করে দেওয়া হবে, ওটাকে বন্ধ করে দেওয়া হবে, যে রেকর্ডের ভিত্তিতে দাঁড়িয়ে ওটাকে কিন্তু বন্ধ করিয়ে দেওয়া হবে। নেক্সট কি বলা হয়েছে, যে 4 নম্বর পয়েন্টে যেটা দিয়েছে যেটা ব্রডলি স্পিকিং ইট হ্যাজ ইমার্জড ফ্রম দ্য সাবমিশন অফ দ্য কাউন্সিল অন both the sides that the principal submissions in relation to the present batch of cases would comprise of the following: the government of West Bengal, the West Bengal Central School Services Commission and West Bengal Board of Secondary Education, the original petitioners before the High Court who are not selected, representing classes 9, 10, 11, 12 and group C and D and similarly situated person। তাহলে কি বলছে, যে ওটা সার্বজনীনভাবে জানানো হচ্ছে, ব্রডলি স্পিকিং যে এটা সার্বজনীনভাবে জানানো হচ্ছে যে ওই পক্ষকে এই মামলাগুলোর সঙ্গে এই মামলাগুলির সঙ্গে যারা জড়িত আছেন তাদের কিন্তু এইসব ফাইলগুলো কাউন্টার অ্যাফিডেভিট ফাইল জমা করতে হবে। তো কারা যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা যারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে, তাছাড়া যে উচ্চ আদালতের সামনে মানে অরিজিনাল পিটিশনার যারা রয়েছে বিফোর হাইকোর্ট, মানে হাইকোর্টে যারা ছিল, যারা সিলেক্টেড বা নির্বাচিত নয়, যেরকম ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে একইভাবে, এবং তাছাড়া আরও যেসব যে বিশেষ ব্যক্তিবর্গগণ তাদেরকেও কিন্তু তাদের কাউন্টার অ্যাফিডেভিট ফাইল কিন্তু সাবমিশন করতে হবে এই নির্দিষ্ট তারিখের মধ্যে। তারপরে কি বলছে, যে পার্সন নাম্বার 4 কি বলছে, যে পার্সনস হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেলড, মানে ক্যান্সেলড বাই দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট, মানে যেসব ব্যক্তিদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছিল হাইকোর্টের জাজমেন্টের দ্বারা, অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং সিবিআই এর এই যে হলফনামা যেটা রয়েছে, যেটা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল, সেটাকেও কিন্তু তাদেরকে কী করতে হবে, জমা দিতে হবে। এবার নেক্সট কি বলছে, যে উই হ্যাভ ক্লারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু assuage the concerns of all the counsel that these are both categories and will not exclude the possibilities of any person having a distinct case presenting it before this court। তাহলে যে আমরা শুনানির সময় সমস্ত যে আইনগুলো বা উদ্বেগগুলো যে প্রশমিত করার জন্য স্পষ্ট করে দিয়েছি, এবং যে এগুলি বিবৃতি বিভাগ যেসব বিভাগে যে স্পষ্ট করেছেন এবং কোন কোন ব্যক্তি বর্গ এই আদালতে একটি পৃথক মামলা উপস্থাপনকে সম্ভাবনা করে বাদ দেওয়া যাবে না। নেক্সট কি বলেছে, নাম্বার 6, all the counsel appearing in this batch of matters who fall into one of the above stated categories shall furnish details to MS Miss Asta Sharma, counsel for the state of West Bengal during the course of day, so that a consolidated master list of counsel can be prepared। তাহলে কি বলছে, যে প্রত্যেক কাউন্সিলকে বলছে যে all the counsel appearing in this batch matters, তাহলে বেচে উপস্থিত সমস্ত যে ম্যাটার্স রয়েছে, কৌশলী রয়েছে, যারা উপরে উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে একটির মধ্যে পড়েন, তারা কিন্তু
এই সমস্ত ডিটেলস কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কাউন্সিল যিনি রয়েছেন মিসেস আস্থা শর্মাকে বিশদ বিবরণে প্রদান করতে হবে, যাতে কাউন্সিলের একটি একীভূত মাস্টার আর তালিকাভুক্ত করা যায় বা একীকরণের একটা যে তালিকা রয়েছে সেটা করে প্রস্তুত করা যায়। নাম্বার 7 কি দিয়েছে, গিভেন দ্য লার্জ নাম্বার অফ petitions which have been filed before this court, it would be necessary to have a common completion which can be relied upon by all the counsel at the time of hearing। তাহলে এই আদালতের সামনে যে বিপুল সংখ্যক পিটিশনারদেরকে দাখিল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সংস্করণ বা সংকলন থাকা প্রয়োজন, যা শুনানির সময় কিন্তু সমস্ত কৌশলী দ্বারা বা সমস্ত নিয়মকানুন দ্বারা নির্ভর করা যেতে পারে। নাম্বার 8 কি বলছে, ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য প্রিপারেশন অফ কমন compilation by consent we appoint the following advocates as nodal counsel। তাহলে একটা নোডাল কাউন্সিলের গঠন করা হয়েছে, যে নোডাল কাউন্সিল রয়েছে পাঁচটা বর্গের রয়েছে, 5টা ক্যাটেগরি রয়েছে। মিস আস্থা শর্মা, মিস শালিনী কল, মিস্টার শেখর কুমার, মিস্টার কুণাল চ্যাটার্জি এবং মিস্টার পার্থ সেল। তো এই 5টা কিন্তু নোডাল কাউন্সিল কিন্তু গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা। এবং তারপর কি বলা হয়েছে, দ্য নোডাল কাউন্সিল শ্যাল প্রিপেয়ার আ কমন compilation in the electronic form. The common compilation shall be circulated to all the counsel appearing on behalf of the contesting parties in the proceedings and also be emailed, etc. This exercise shall be completed within a period of 2 weeks। তাহলে যে কাউন্টার এফিডেভিট ফাইলগুলোকে ওনাদের কাছে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে কিন্তু একে অপরের যে পার্টি রয়েছে সেই পার্টির সঙ্গে আদান প্রদান করতে হবে, এবং সেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু সেই কাজটি কিন্তু সম্পন্ন করতে হবে। যে কাউন্টার ফাইল যে অ্যাফিডেভিট সেটা কিন্তু একে অপরের মধ্যে আদান প্রদান করার যে সময়সীমা যেটা আমি বলেছিলাম আগে, তো সেই 2 সপ্তাহের মধ্যে কিন্তু ওটাকে কমপ্লিট করতে হবে। নেক্সট কি বলছে, নেক্সট যেটা রয়েছে, the counsel appearing for the above categories will be liberty to file their submissions not exceeding 5 pages each. We request all counsel appearing for a given category to prepare one set of submission. However, it is clarified that one counter affidavit alone will be filed in the lead matter। তাহলে কি বলছে, যে উপযুক্ত বিভাগগুলোর জন্য যে উপস্থিত হওয়া কাউন্সিলরা তাদের জমা দেওয়ার জন্য যে ইন্ডিভিজুয়ালি ভাবে যা প্রতিটি 5 পৃষ্ঠার কিন্তু যেসব অ্যাফিডেভিটগুলো হবে সেগুলো 5 পৃষ্ঠা কিন্তু বেশি হবে না। তো আমরা এখানে বলছে যে কোর্ট এখানে অর্ডার দিচ্ছে যে কোর্টের দ্বারা একটি প্রদত্ত বিভাগের জন্য উপস্থিত সমস্ত পরামর্শদাতাকে এক সেট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোর্ট বলছে যে সমস্ত 5টি বিভাগে যে 5টি যে আইনজীবী রয়েছেন বা লয়ার রয়েছেন তাদেরকে কিন্তু 5টা কিন্তু কপি বা সেট কিন্তু কোর্টে সাবমিশন করতে হবে, ঠিক আছে। আর নেক্সট যেটা বলছে যে দ্য প্রসিডিং শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন 6 আগস্ট 2024। তাহলে এই যে নেক্সট পরবর্তী শুনানি যেটা হতে চলেছে বা হবে সেটা কিন্তু টেন্টেটিভলি ভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 6 আগস্ট কিন্তু 6 আগস্ট কিন্তু এই প্রায় 26,000 যে চাকরি বাতিল মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমি আলোচনা করলাম তোমাদের সামনে যে এসএসসি 2016 সালে যে চাকরি বাতিল মামলা, যেখানে প্রায় 26,000 জন শিক্ষিত এবং অশিক্ষক যে কর্মী যেটাকে বলা যেতে পারে তাদের চাকরি হারানোর যে শুনানিটি তার বাংলা ব্যাখ্যা, তার সঙ্গে কিন্তু এই গত 16ই জুলাই যে অর্ডার কপি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেটা পাবলিশ করা হয়েছিল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেই অর্ডার কপির কিন্তু বাংলায় বিশ্লেষণ আমি করে দিলাম তোমাদের সামনে। যদি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে। তাছাড়াও তোমার যদি কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো পরবর্তী দিনে নিয়ে চলে এসেছি আমরা আরেকটা নতুন ভিডিও, নতুন আপডেট, প্রাইমারি রিলেটেড, এসএসসি রিলেটেড যাই আপডেট আসুক না কেন সর্বপ্রথম তোমরা এনআইসি এডুকেশন ইউটিউব চ্যানেলে পাবে। তাছাড়া তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলেও ফলো করতে পারো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।